এত সামনে যাচ্ছে। আমাদের আওয়ামী লীগের সরকারে আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। এমন আপনাদের অন্যায় আর অবিচার দেখতে দেখতে জনতা একদিন খেপে যাবে, মারতে মারতে সংসদ থেকে বের করে দেবে। সেদিন আপনারা চিৎকার করে বলবেন, পুলিশ পুলিশ পুলিশ। শেখ মুজিব পালায় চলে যায়, ও হইল জাতির জনক। আর যে জীবনের ঝুঁকি নিয়ে নিজের কমান্ডারকে মাইরা বলতেছে যে আমি প্রতিবাদ করলাম, যুদ্ধ শুরু হলো, সে হইল পাকিস্তানের চর। মানে খেয়াল করে দেখেন যে পলিটিক্স অফ ন্যারেটিভ, যে বয়ানের রাজনীতিটা কিভাবে তৈরি হয়। যেই খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় নাই কোনোদিন, 111-এর সময় দেশ ছেড়ে পালায় নাই, বাংলাদেশে রয়ে গেছে, রিপিটেড আপনার অফার থাকার পরেও সেই খালেদা জিয়া সম্পর্কে হেন কোনো বাজে কথা নাই যা হাসিনা আওয়ামী এই চক্রের মুখ থেকে বের হয় নাই। কিন্তু উল্টা দেখেন, যে পালায় না অথচ ওর গোষ্ঠী শুদ্ধ সবার পালানোর ইতিহাস আছে, ও বারবার পালায় কিন্তু আবার। কিন্তু ও হইলো আবার স্বাধীনতার পক্ষের চেতনার লোক আর কি। তাহলে যে পালায় নাই সে হইল আমাদের শত্রু, দেশের শত্রু। আর যে পালায় 111-এর সময় পালায়, সিস্টেম করে পালায়, আইসা আবার হইল এয়ারপোর্টে 111-এর কুশীলবদের সাথে চক্রান্ত করে দেশ বেচা। জন্মেছিল একটি ছেলে মাতার কাঁধে, ছেলেটি মরে গেছে। হায়া পার বাংলাদেশ, 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 বাংলাদেশ। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, রেল লাইনের ওই বস্তিতে
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরার উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থান রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। রাতের আকাশে নিশ্চুপ
সাক্ষী দূরের ওই ধ্রুব তারা কতটা বেসেছি ভালো শুধু মন জানে এ হৃদয় জানে ও রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের ওই ধ্রুব তারা কতটা বেসেছি ভালো শুধু মন জানে এ হৃদয় জানে জানি তুমি আর ফিরবে না নিভে যাওয়া দ্বীপ জ্বালাবে না আর প্রতি নিঃশ্বাসে কষ্ট ধরে বেঁচে থাকা দায় তোমাকে ছাড়া দূরের ওই ধ্রুব তারা কতটা বেসেছি ভালো শুধু মন জানে এ হৃদয় জানে এ জীবনে তুমি আমার হবে না নিয়তি কি তবে এভাবে লেখা কেন এ জীবন ছন্ন ছাড়া সাক্ষী তো তুমি প্রিয় ধ্রুব তারা দূরের ওই ধ্রুব তারা কতটা বেসেছি ভালো শুধু মন জানে এ হৃদয় জানে ও রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের ওই ধ্রুব তারা কতটা বেসেছি ভালো শুধু মন জানে শুধু মন জানে The sun is set and now it's dark. I'm getting kinda scared. It's hard to see when lights are low who might be hiding there. Well, it could be a monster or a green rubber suit, a ghost or a witch or a kitten wearing boots, a spider in its web, a dragon with a sneeze, a zombie with a cold, or some really stinking In the streets, so this lady's like, big deal, straight shows like, making this, making that like, don't lie. In the streets, so this lady's like, big deal, straight shows like, making this, making that like, don't lie. Si me besas yo te beso, si me sigues yo te llevo donde nadie te ha llegado y mañana despertamos juntos y enamorados. Si me besas yo te beso.
Galingo vale koi emele koa, funna pole koi ira, ilegi dari le koi emele koa, funna pole koi. So bored. Why don't you fascinate me? I'm a very busy woman. My attention isn't free. My God, don't you recognize me? You're acting like I'm. Porche. Ospari. The sun is set and now it's dark. I'm getting kinda scared. It's hard to see when lights are low. Who might be hiding there? Well, it could be a monster or a green rubber suit, a ghost or a witch or a kitten wearing boots, a spider in its web. I'm gonna move to the beat of my own drum. Don't care who's watching, it ain't you. Calling the shots, say you when I'm done. Call me a fool for thinking I could really be someone. I'm If you wanna break down walls and show 'em all, just do it, do it. If you wanna raise your hand, say here I am, just do it, do it. Why would you give up and settle? Gotta put that. Galingo vale koi emele koa, funna pole koi ira, ilegi dari le koi emele koa, funna pole koi. Si me besas yo te beso, si me sigues yo te llevo donde nadie te ha llevado y mañana despertamos juntos y enamorados. Si me besas yo te beso, si me sigues yo te llevo donde nadie te ha llevado y mañana despertamos juntos. Alright, get up on it, come ride this pony. Jump around, yeah. You know you got that good, and I want it. Come on, baby, let me get a little taste. I'm good at turning you out. No turning back with that now. Go, I'm about to. The sun is set and now it's dark. I'm getting kinda scared. It's hard to see when lights are low. Who might be hiding there? Esse é teu chão, esse é teu chão, esse é teu chão, esse é teu chão, So let's just keep riding on, yeah, riding till we die, but you won't be alone. Keep rolling through the night. সবাই সব ভুলে গেছে, কার ভাই হারিয়েছে, কার বোন হারিয়েছে, কে অন্ধ হয়েছে, কে মৃত্যুবরণ করেছে, কার 427 জন লোক মারা গেছে, সব বেমালুম ভুলে গেছে। দেশ থেকে বিচারপতি পালিয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে, 626 জন লোক ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ার পর তারা একে একে বেরিয়ে গেছে। বলার কেউ নাই, দানার কেউ নাই, দেখার কেউ নেই, কোনো কৈফিয়ত চাওয়ার সুযোগ নেই। সেইভাবে চলছে বাংলাদেশ। তার ভিতরে জোরালো দাবি, শুধুই নির্বাচন, শুধুই নির্বাচন, শুধুই নির্বাচন। অন্যান্য দাবিগুলো কিন্তু খুবই খুবই গৌণ আকারে বলা হচ্ছে, যার অর্থ দাঁড়ায় মূলত নির্বাচন চায়। গত 5 অগস্ট 2024 এক অভূতপূর্ব ঘটনা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় নেয়। আর সেই মোড়টা হলো 5 অগস্ট শেখ হাসিনার কাউকে কিছু না বলে দেশ থেকে পলায়ন, কিংবা কাউকে কিছু না বলে সাংবিধানিক দায়িত্ব ফেলে রেখে চলে যাওয়া। যদিও
তার মতে নির্বাচিত সরকার ছিলেন, কিন্তু আসলে তিনি ছিলেন সম্পূর্ণ অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে নিজেকে সুকৌশলে সোকল্ড নির্বাচনের নামে প্রধানমন্ত্রী বানানো। যাই হোক, সেটা বড় কথা নয়। উনি চলে গেলেন। বাংলাদেশে কোনো সরকার দেশ ছেড়ে চলে গেছে আন্দোলনের মুখে, সেটা কিন্তু এটাই প্রথম। এটা একটা অস্বাভাবিক ঘটনা এবং একটা অভূতপূর্ব ঘটনা। তারপরে ইউনূস সাহেব দায়িত্ব নিলেন। তারপরের অদ্ভুত ঘটনা যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে বলে বিশিষ্ট রাজনীতিবিদরা আমাদেরকে বয়ান দিয়ে আসছেন এবং শুনতে আমরা বাধ্য হচ্ছি, এই কারণে যে তারা সম্পূর্ণ অযৌক্তিক, কিন্তু দলে ভারী, সংখ্যায় ভারী, তাই চাপিয়ে দিচ্ছে রাষ্ট্রের উপর এবং রাষ্ট্রের কিছু করার নেই। তারপরের অবস্থানটা কি? তারপরের অবস্থান, একদিকে আওয়ামী লীগ সরকার চলে গেল, কিন্তু তার পুত পবিত্র রাষ্ট্রপতি, যার গায়ে কোন রকম গন্ধ বাংলাদেশে কেউ পায় নাই, এক পাশে তিনি থাকলেন, এখনো আছেন, আর এক পাশে থাকলেন, তাকে তাড়িয়ে দিল যে ছাত্র সমাজ, ছাত্র যুবক, যারা এই সবাই মিলে দেশবাসী তাড়িয়েছে, তারা যাকে বসিয়েছে সেই ইউনূস সরকার। এক পিকুলিয়ার দেশে আমরা আছি সেই থেকে। তারপরে শেখ হাসিনার অ্যাপয়েন্টেড দায়িত্বশীল ব্যক্তিরা যার যার বহাল তবিয়তে আছে, কারো কিছু করার নেই। কেন করার নেই সেটা আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি, বুঝতে পারলেও কিছু করার নেই। এর পাশাপাশি চলে আসলো সবচেয়ে বড় জোরালো ভাবে যেটা, সেটা হলো নির্বাচনের দাবি। নির্বাচনের দাবি আমি অপরাধ বলছি না, কিন্তু আমাদের দেশে হয়েছিল কি গত 15 বছর, তারপরে নির্বাচনের দাবিটা সত্যি অভিভূত এক, মানে অভূতপূর্ব এক ঘটনা। সবাই সব ভুলে গেছে, কার ভাই হারিয়েছে, কার বোন হারিয়েছে, কে অন্ধ হয়েছে, কে মৃত্যুবরণ করেছে, কার 427 জন লোক মারা গেছে, সব বেমালুম ভুলে গেছে। দেশ থেকে বিচারপতি পালিয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে, 626 জন লোক ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ার পর তারা একে একে বেরিয়ে গেছে। বলার কেউ নাই, দানার কেউ নাই, দেখার কেউ নেই, কোনো কৈফিয়ত চাওয়ার সুযোগ নেই। সেইভাবে চলছে বাংলাদেশ। তার ভিতরে জোরালো দাবি, শুধুই নির্বাচন, শুধুই নির্বাচন, শুধুই নির্বাচন। অন্যান্য দাবিগুলো কিন্তু খুবই খুবই গৌণ আকারে বলা হচ্ছে, যার অর্থ দাঁড়ায় মূলত নির্বাচন চায়। সেই নির্বাচনের দাবি যখন চূড়ান্ত হলো, সংবিধানকে ভায়োলেট করে, সংবিধানের ধার না ধরে তারা নির্বাচন শেষ পর্যন্ত একটা জায়গায় আসলো, ফেব্রুয়ারি 26-এ নির্বাচন। সমস্ত বিজ্ঞ রাজনীতিবিদরা বলে পুরনো সংবিধানে দেশ চলছে, অথচ ভায়োলেশন করে, সংবিধানকে ভায়োলেশন করে তারা 26-এর ফেব্রুয়ারিতে নির্বাচন নিচ্ছে। সময়ের ব্যবধানে যদি কখনো ওই সংবিধান যারা দাবি করে তারা তৈরি করেছে 72 সালের সংবিধান, সুযোগ পেলে ইনশাআল্লাহ তাআলা কেউ রক্ষা পাবেন না ভায়োলেশন অফ কনস্টিটিউশনে। যাই হোক, সেটা আমার মুখ্য আলাপ না। একদিকে নির্বাচনের রোডম্যাপ আসলো, নির্বাচনের রোডম্যাপ যখন চলমান, তার পাশাপাশি শুরু হলো আবার সংস্কার এবং ঐক্যমত্য কমিশনের বৈঠক। ফেব্রুয়ারি 2025-এর থেকে এর যাত্রা শুরু। বৈঠক হইতে 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 অন্ত নাই, লম্বা আলাপ করার দরকার নাই, ঐক্যমত্য কিছুই হয় নাই, চলে আসলো গণভোটের দাবিতে। ঐক্যমত্য কি হয়েছে? কিছুতে একমত, কিছুতে ডিসেন্টিং। এর কারণে আবার আসতে গেল এখন গণভোট। গণভোটটা কখন হবে? গণভোটটা হবে, কেউ বলছেন নির্বাচন আগে, আবার কেউ বলছেন নির্বাচনের দিন একই সাথে। আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, যারা বলতে চাচ্ছেন একই দিনে নির্বাচন, সংসদ নির্বাচন এবং গণভোট, আমি পরিষ্কার বলে দিচ্ছি, গণভোট তারা চান না। কেননা সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পরই গণভোটের কোনো মূল্য নাই, কারণ গণভোট আগে হবে এবং সেখানে জুলাই সনদের স্বীকৃতি হবে, তার আলোকে নির্বাচন হবে। এটাই হলো কথা। যদি জুলাই সনদের বাস্তবায়ন করার লক্ষ্যে গণভোট আগে না হয় এবং এই গণভোট ছাড়া জুলাই সনদের আলোকে যদি নির্বাচন না হয়, প্রত্যেকে যারা পার্লামেন্টে যাবেন কঠিন বিপদের মুখোমুখি হবেন, হোক সেটা 5 বছর পর, 10 বছর পর। যেমনি ভাবে বঙ্গবন্ধু হত্যাকারী যারা ছিলেন রক্ষা পাননি, সেই যুদ্ধ অপরাধী যারা ছিলেন তারাও রক্ষা পাননি, বহুকাল পরে হয়েছে। একইভাবে এই সংবিধানকে ভায়োলেট করার অজুহাতে একই পরিস্থিতির শিকার হবেন। আশ্চর্য ব্যাপার। সংবিধানকে বাতিল করার, সংবিধান বাতিল মানে কি? সংবিধানের একটা সংশোধনী বাতিল করা মানে সংবিধান বাতিল করা, ওই অংশটা। কোনো আদালতের সেই ক্ষমতা নাই, কিন্তু বাংলাদেশে সেই নজিরও আমাদের হয়েছে।
জনগণের দাবিতে সংবিধান সংশোধন হইল ত্রয়োদশ সংশোধনী, কলমের খোঁচায় সুপ্রিম কোর্ট থেকে বাদ দেওয়ার পর সেই প্রধান বিচারপতি এখন কাঠগড়ায় দাঁড়িয়ে জামিনের জন্য দিন গুনছেন। এটাই বাংলাদেশ। সুতরাং আমি সবাইকে অনুরোধ করছি, যারা আজকে সংস্কার কমিটিতে ছিলেন, যারা সংস্কার কমিটিতে ছিলেন, ঐক্যমত্য ছিলেন, আপনারা গণভোট দেন। গণভোট দিয়ে আপনারা যে দল এখন পর্যন্ত মনে করেন যে নির্বাচন করলেই ক্ষমতায় আসবেন, সে দল হয়তো আরো 6 মাস পরে নির্বাচন করলেও ক্ষমতায় আসবেন। কিন্তু আপনারা আইনি প্রক্রিয়াটা বৈধ করে যান, নাহলে বিশ্বাস করুন এই দেশে আবার একটা সময় সেই পরিস্থিতি সেটার কৈফিয়ত দিতে হবে। সুতরাং তাদের প্রতি আমার অনুরোধ, আগে গণভোট করুন। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করার চিন্তা করে জুলাই সনদের আলোকে সংসদ হবে। সংসদের পরে আপনারা যেগুলার সংবিধান সংস্কার করার কথা সেটা করবেন। জনগণকে ভুল বুঝাবেন না। আসসালামু আলাইকুম। 2 দিন আসি নাই আপনাদের সামনে। কেন আসি নাই জানেন? চোখের প্রবলেমে। চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে, ওরা চোখে যা দেখিলাম সে তো রয়া যাবে। হ্যাঁ, আমার একটা চোখ না নষ্ট হয়ে গেছে, এটা চিকিৎসায় ছিলাম, বাঁচানো গেল না, ভালোই হয়েছে। সানগ্লাস, একটা ভাব আছে না, ভাব ধরা অনেক কঠিন, সাপ ধরা অনেক সহজ। হ্যাঁ ভাই, সাপ ধরা সহজ, ভাব ধরা কঠিন। দেখেন, অনেকেই ভাব ধরছিল এই দেশে, কিন্তু শেষ পর্যন্ত ধরা খায়া গেল, ভাব ধরে রাখতে পারলো না। দেখেন, ভাবের মধ্যে সবচেয়ে বড় ভাব কি ছিল জানেন? দেশপ্রেমিক সেনা প্রধান। এই একটা ব্যাপার, দেখেন কেমন একটা ভাব আছে এর মধ্যে। দেশপ্রেমিক সেনা প্রধান, দেশপ্রেমিক সেনা প্রধান একদম ম্যাচ করে। কিন্তু এই দেশপ্রেমিকের সাথে আপনি অন্য কিছু মিলান, যে দেশপ্রেমিক রাজনীতিবিদ অমুক, ভাল লাগবে? ভাল লাগবে না। দেশপ্রেমিক পুলিশ ভাল লাগে? ভাল লাগে না। দেশপ্রেমিক র্যাব শুনতে তেমন ভাল লাগে না। দেশপ্রেমিক সেনা প্রধান শুনতেই ভাল লাগে, কিন্তু সেই দেশপ্রেমিক সেনা প্রধান আজকে অনেক বড় প্রশ্নের সম্মুখীন। অনেকেই কথা বলতেছে ওনাকে নিয়ে। এই কথা বলার সুযোগটা উনি কি কইরা দিলেন? সুযোগটা উনি কইরা দিছে। কিভাবে উনি কইরা দিল? ওই যে রাওয়া ক্লাবে আইসা একটা বক্তব্য রাখলো না, ওই দিন একটা নির্বাচন চাইলো। এই নির্বাচনটা ডিসেম্বরে চাইছে উনি। তারপরে কিন্তু ডক্টর ইউনূস স্যার এবং ওনার পক্ষ থেকে জানাই দিল যে অন্য কেউ নির্বাচন চাইলে তো হবে না, সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে হবে। অন্য কেউ যদি ঘোষণা দিয়ে থাকে এটা তার ব্যাপার। এরকম একটা কথা আসলো। ওই কথার পরই তো বোঝা গেল ডক্টর ইউনূস স্যারের সাথে সেনা প্রধানের একটা দূরত্ব আছে। তখন বোঝা গেল না ভাই, যেহেতু সরকার ওনার কথার সাথে একমত হইল না, সরকার নির্বাচনের কথা বললো, জুনের কথা, তারপরে আসলো ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন। যাই হোক, এই যে দূরত্বটা বাড়লো, এরপরে আমরা একটা কথা শুনলাম বাজারে, এর সাথে আরেকটা কথা সামনে চলে আসলো, মানে 5ই আগস্টের পর যে সেনা প্রধান পাথর বুকে চাপা দিয়া ডক্টর ইউনূস স্যারকে মাইনা নিছে, এরকম একটা কথা বাজারে আসছে না ভাই? আসছে তো, আমরা শুনছি তো, বাজারে এটা খুব সেল হয়েছে, কিন্তু তখন অনেক আলোচনা হয়েছে। ওই আলোচনার পরে রাওয়া ক্লাবে আইসা উনি একটা বক্তব্য দিলেন প্রায় 6 মাস পর। ওই বক্তব্যের মধ্যে উনি নির্বাচন চাইলেন ডিসেম্বরে, তাই না? সেটাও কিন্তু অনেক বিতর্ক হইলো, আলোচনা হইলো যে একজন সেনাপ্রধান দেশে নির্বাচন চাইতে পারে কিনা। এটা তো সরকারের ব্যাপার, সরকারের আগে উনি কিভাবে বলে, সরকারের সাথে ওনার এই দূরত্বটা কেন, এরকম অনেক আলোচনা হয়েছে। এই আলোচনাগুলোর সুযোগ করে দিছে কে? উনি করে দিল তো, তাই না? এরপর উনি যাচ্ছিল মাননীয় বিচারপতির কাছে, মাননীয় রাষ্ট্রপতি ছুপ্পুর সাহেবের কাছে, এবং আমাদের ডক্টর ইউনূস স্যারের সাথে বসতেছিল। উনি ভিতরে অনেকের সাথেই বসতেছিল। কেন বসতেছিল সেটা আমরা তখন না বুঝলো, এখন তো বুঝতে পারতেছি। কি বুঝতে পারতেছি? ওই যে 25 জনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইলো, ওরা কারা? ওরা খাকি পোশাকধারী, ওদের নামে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইলো, এদেরকে বাঁচাইবার জন্য উনি চেষ্টা করতেছিল। এরকম একটা হিসাব মিলায় নেওয়ার জন্য তো ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, সাধারণ জ্ঞানী বোঝা যায় যে উনি ওদেরকে বাঁচাইবার চেষ্টা করতেছিল। আর ওই 25 জন কারা ভাই? দেখেন, এদের মধ্যে একজন আছে কবির, হ্যাঁ ওনার নাম কবির, উনি জেনারেল কবির,
শোনা যাচ্ছে উনি পালায় গেছে, গুজবও হইতে পারে। অনেক সময় কি করে জানেন, গুজব ছড়ায় দেয় যে উনি পালায় গেছে, যেন না খোঁজে, দেশের ভিতরে আছে, এখন পালাবে। যাই হোক, উনি যেখানেই থাকুক, উনি যে ভাই কত বড় অপরাধী আপনারা জানেন না। উনি সনাতন ধর্মের ভাই বোনদের সম্পত্তি কাইরা নিছে, 1% সম্পত্তি 40 থেকে 50 হাজার টাকায় কিনছে, আবার সেই সম্পত্তি বিক্রি করছে সরকারের কাছে 35 লক্ষ টাকায় শতাংশ বিক্রি করছে, কিনছে কিন্তু 50,000 টাকায়। এবং কিনতে গিয়া এই গরিব মানুষদের উপরে, এই সনাতনী ভাই বোনদের উপরে, সবার উপরে উনি জুলুম করছে, অত্যাচার করছে, শত শত বিঘা জমি এভাবে বিক্রি করছে। এই জেনারেল কবির এই অপকর্মটা করছে ভাই গত 15-16 বছর। এরকম অপকর্মের সাথে এরা সবাই জড়িত। এখন এদেরকে যে বাঁচাইবার চেষ্টা করা হইলো, এই 25 জন এখন কোথায়? ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। কিভাবে রাখা হয়েছে? একটা বিল্ডিং কে ঘোষণা করা হয়েছে এটা জেলখানা, এখানে ওদেরকে রাখা হয়েছে। কিন্তু ব্যারিস্টার তাজুল ইসলাম বলছে ওনারা অ্যারেস্ট হয়েছে কিনা এটা আমরা জানি না, এখনো আমাদেরকে অফিসিয়ালি জানানো হয় নাই। আর যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে আদালতে ওনাদেরকে হাজির করতে হবে। 24 ঘন্টা পার হয়ে গেছে, তার মানে ওনারা অ্যারেস্ট আছে কিনা তা জানি না। কিন্তু আইসপিআর থেকে জানাইছে ওই 25 জন ওনাদের হেফাজতে আছে। হেফাজত আর গ্রেফতার একই কথা না ভাই, এটা মাথায় রাখেন। তাজুল ইসলাম সাহেব ঠিকই বলছে যে তারা কোথায় আছে এটা আমাদের জানার কথা না, আইনগতভাবে যখন হাজির করবে তখনই আমরা এটা নিয়ে কথা বলবো, এর আগে কোনো কথা বলতে চাই না। এখন দেখেন এই 25 জন কারা ভাই জানেন? এরা ছিল ওই যে গুম খুনের সাথে জড়িত, আয়না ঘরের সাথে জড়িত। আর এরা কার অধীনে ছিল? যারা ওয়াকার সাহেবের অধীনে ছিল। তার মানে কি দেখেন, ওয়াকার সাহেবের কাঁধে গিয়ে পড়তেছে না, ওনার কাঁধের সামনে কিন্তু এখন আইনি নিঃশ্বাস পড়তেছে। এই 25 জনকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কথাই তো সামনে চলে আসবে। সবচেয়ে বড় জিনিস কি আসবে জানেন? 626 জনকে যে পার করা হইলো, ওই 626 জনকে কারা পার করলো? এই 25 জনই পার করছে। এই 25 জনই জানে 626 জনকে কিভাবে পার করা হয়েছে। এদেরকে যখন জিজ্ঞাসা করবে সব বাইরে সামনে চলে আসবে। আর ওই বাইরে কথাগুলো যখন সামনে আসবে তখন কি সেনা প্রধানকে আরো প্রশ্নের সম্মুখীন করবে না? দেখেন কত বড় চাপের মুখে আছে উনি, হারে হারে টের পাচ্ছে তো এখন যে আমি ভিতরে ভিতরে যা যা করছি সবই তো এখন জনগণের সামনে, সাধারণ জনগণ তো এসব নিয়ে আলোচনা করতেছে। এগুলো যদি ভুল হয়, মিথ্যা হয়, তাহলে নিশ্চয়ই উনি রাওয়া ক্লাবের মতো আবার এসে একটা ভাষণ দিবে, আমাদেরকে জানাবে সত্য মিথ্যা। আমার মনে হয় উনি আর এটা জানাবে না। উনি নিশ্চয়ই বুঝতে পারছে যে জনগণ এত বোকা না, জনগণকে আমি বারবার বোকা বানাইতে পারবো না। গত 14-15 মাসে 2টা আলোচনা সবচেয়ে বেশি হয়েছে ভাই, নির্বাচন আর এই ওয়াকার সাহেবকে নিয়ে। কারণ কি ওয়াকার সাহেবের গতিবিধি সবকিছু সরকারের কাছে যাচ্ছিল, সরকারের কাছে খবর যাচ্ছিল। আপনারা একটা জিনিস মনে রাখেন, শেখ হাসিনা যে সিস্টেমটা রাইখা গেছে ওই সিস্টেমের মধ্যেই তো ডক্টর ইউনূস স্যার আইসা বসছে। উনি কি ওই সিস্টেম কাজে লাগাবে না? উনি কি গতিবিধি লক্ষ্য রাখবে না, কে কি করতেছে না করতেছে? এই যে গত 14 মাসে একটা জিনিস তো প্রমাণ হয়েছে, স্বাধীনতার পক্ষে একটা শক্তি কাজ করতেছে, তাই না? এই দেশের স্বাধীনতার পক্ষের একটা বিরাট শক্তি আছে যারা চইলা গেছে, কিন্তু আরেকটা স্বাধীনতার পক্ষে শক্তি আছে যারা জুলাই এই গণ অভ্যুত্থানে জওয়ানদেরকে বলছে রাজাকারের নাতিপুতি, যারা বলছে এরা ফকিন্নির পুত। আরেকটা শক্তি আছে না ভাই, এটাও তো ভাই স্বাধীনতার পক্ষের শক্তি। এখন এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে যদি আপনি লড়াই করতে চান তাহলে তো স্বাধীনতার বিপক্ষের একটা শক্তি দাঁড় করাইতে হবে, তাই না ভাই? লোহাই তো লোহা কাটে, সেই স্বাধীনতার বিপক্ষে শক্তি দাঁড়ায় গেছে। হ্যাঁ ভাই, এটা শুধু এই আমাদের জনগণের মধ্যে না, এই বাইরের জগতে না ভাই। বাইরের জগৎ বলতে বুঝাচ্ছি কি জানেন? রূপালী জগৎ, সিনেমার রূপালী জগৎ না, ক্যান্টনমেন্টের মধ্যে একটা রূপালী জগৎ আছে। হ্যাঁ ভাই, এটার রূপ অনেক রকম। দেখেন অনেক মায়ের সন্তান এই আয়না ঘরে থাইকা দেওয়ালে লেখা গেছিল তার মনের কথা, তার ঠিকানা লেখা গেছিল, মার কাছে বাবার কাছে কিছু বলার থাকলে সে এটা লেখা গেছে ওইখানে। ওই দেওয়ালের লেখনগুলা কারা মুছছে এইটা কি আমরা এখন বুঝতে পারি না? ওই দেওয়ালের ওই লেখাগুলা রং দিয়া কারা মুছছে? হ্যাঁ ভাই, দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যে সেনাবাহিনীর প্রতি সবাই শ্রদ্ধা, ওই সেনাবাহিনীকে
এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে আজকে প্রশ্ন সম্মুখীন কে করলো? মানুষ এখন সেনাবাহিনী নিয়ে এত রকম বিতর্ক কেন তুলতেছে? এর পিছনে কারণ কি? এটা তো বুঝার জন্য ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, সাধারণ মানুষই তো বুঝতেছে। দেশের ভিতরে এই যে অরাজকতা চলতেছিল, চাঁদাবাজি চলতেছিল, খুনাখুনি চলতেছিল, আইন প্রশাসন ঠিক মতো কেন কাজ করতেছিল না, এখন তো আমরা এগুলা বুঝতে পারি। কারণ সবাই বুঝাইতে চাচ্ছিল যে এই সরকার অচল, তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক সরকার আনো, ওই সরকার আইসা সব বন্ধ করে দিবে। আসলে ওই সরকার আসার পর ভাই এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের মামলাটা বন্ধ হয়ে যেত অথবা স্লো হয়ে যেত। আজকে যে 25 জনের গ্রেপ্তারি পরোয়ানা বাইর হয়েছে, এইটা বাইর হইতো না, এবং বিডিআরের যে ট্র্যাজেডি সেটাও আর সামনে আসতো না, শাপলা চত্বরের গণহত্যাও সামনে আসতো না, জুলাইতে যে 1500 শহীদ হইল সেটারও কোনো বিচার হইতো না, 35 থেকে 40 হাজার মানুষ যে পঙ্গু হইল সেটারও কোনো বিচার হইতো না, সব কিছু বন্ধ হয়ে যাইতো। ওই বন্ধ করার জন্যই নির্বাচন করতেছিল। দেখেন ভাই, বাইরে যে সয় সম্পত্তি দখল হয়েছে, কি ট্যাগ দিছে, টেম্পো স্ট্যান্ড যে দখল হয়েছে কি ট্যাগ দিছে, বালুর চর এই যে বালু মহল দখল হয়েছে কি ট্যাগ দিছে? স্বাধীনতার পক্ষের মানে আওয়ামী লীগ, এরা আওয়ামী লীগ, ওরা তো আওয়ামী লীগ মানে স্বাধীনতার পক্ষের। কিন্তু এই স্বাধীনতার পক্ষের দলটারে তো আমরা খেদাইলাম, কিন্তু রয়ে গেল কিন্তু আরেকটা স্বাধীনতার পক্ষের, যারাই বারবার বলতেছিল গত 15 মাস এরা রাজাকারের নাতিপুতি, ফকিন্নির পুত, জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকদের বইলেই যাইতাছিল যে এনজি ভাই এখন পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি। চারিদিকে দেখেন না, সারা পৃথিবীতে ছড়ায় যাইতেছে, আর সারা পৃথিবী থেকে দেখবেন বড় বড় ক্রিমিনাল প্রধানমন্ত্রীরা হেলিকপ্টারে কইরা প্লেনে কইরা ভাইগা চলে যাইতাছে। হায় হায়, প্রধানমন্ত্রীর কথা যখন মনে পড়লো, ভিডিওটা শেষ করার আগে বলি, আমাদের গত 54 বছর যে সিস্টেম ছিল কি জানেন? এই সিস্টেমটা ছিল প্রধানমন্ত্রী যে সে হবে সবচেয়ে বড় রংবাজ, দেশের সবচেয়ে বড় রংবাজ, কারণ তার হাতে হলো আর্মি, তার হাতে নৌবাহিনী, বিমান বাহিনী, দেশের সব কিছু তার হাতে, সে যা বলবে তাই। দেখেন কত বড় ক্ষমতাধর, ক্ষমতার এখানেই শেষ না, তার নিজস্ব একটা দল আছে, সে দলও সে পরিচালনা করে। ভাই, একটা মানুষ দেশ পরিচালনা করবে কখন আর দল পরিচালনা করবে কখন? দল থেকে আইসা প্রধানমন্ত্রী হইলে ওই দলের কথাই তো চিন্তা করে, আর ওই দলের কথা চিন্তা করতে গিয়া দেশের অন্যদেরকে মনে হয় শত্রু, অন্যদের কথা আর ভাবতে পারে না, অন্যদের জন্য আয়না ঘর বানাইতে হয়, কারণ তারা যে মুখ খুললে আয়না ঘরে ঢুকাইতে হবে, পেট চিরা বুড়িগঙ্গায় ভাসায় দিতে হবে, এই সিস্টেমই তো চালু হবে। এই যে বর্তমান যে সংবিধান, এই সংবিধানের মধ্যে দিয়ে জানেন প্রধানমন্ত্রী তৈরি হয় না, একজন ডন তৈরি হয়, একজন মাফিয়া তৈরি হয়। হ্যাঁ, এই সংবিধানের মধ্যে সমস্ত ক্ষমতা তো প্রধানমন্ত্রীকে দিয়ে রাখছে, কিন্তু আগামীতে কি ওইভাবেই দেশ চালাবেন? পারবেন না, পারবেন না। হারে হারে টের পাইবেন দেশ কোথায় চলে গেছে, হারে হারে টের পাইবেন, কেউ ষড়যন্ত্র কইরা বাঁচতে পারবেন না। আগের ভিডিওতে বলছি না, বর্ষিতে গাইটা ফালাইছে, এখন শুধু জাল দিয়া উপরে উঠাবে। হ্যাঁ, জাল দিয়া উপরে উঠাবে। আপনি ভবিষ্যতে যেই প্রধানমন্ত্রী হোক না কেন, তার কাছ থেকে ক্ষমতা ছিনে নিছে অলরেডি। হ্যাঁ ভাই, জুলাই সনদপত্রের মধ্যে সব পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী সেই ক্ষমতা আর নাই, সেই ক্ষমতা ভাগ কইরা প্রেসিডেন্টকেও দেওয়া হয়েছে, রাষ্ট্রপতিকেও দেওয়া হয়েছে অনেক ক্ষমতা, এবং উনি দেশের প্রধানমন্ত্রীও থাকবেন, দেশের সমস্ত আর্মি, র্যাব, পুলিশ উনার হাতে, আবার দলও পরিচালনা করবে। সেই সুযোগও থাকবে না। যে দেশের প্রধানমন্ত্রী হবে তাকে দল ত্যাগ করে আসতে হবে, সে দলের চেয়ারম্যান থাকতে পারবে না, সে দলের কেউ কিছু না, সে হবে দেশের জন্য প্রধানমন্ত্রী, দেশের সবার জন্য সে প্রধানমন্ত্রী, কোনো দলের থাকতে পারবে না। ওই সিস্টেম কইরাই বুঝছেন জুলাই সনদপত্র আসতেছে, ওই সিস্টেম কইরা দিয়েই বুঝছেন আগামী নির্বাচন আসবে। বলছে না ঈদের আনন্দ উপভোগ করবেন, ওই জায়গায় পৌঁছায় দিবে ভাই। কয়েকদিন আগে নাহিদ ইসলাম কি বলছিল না, মনে আছে? যে এই উপদেষ্টার মধ্যে এমন কেউ কেউ আছে যারা সেফ এক্সিট নিতে চাচ্ছে। সেফ এক্সিট কারা নিতে চায়? যারা ক্রিমিনাল, যারা দোষী করছে, যারা টাকা পয়সা মারছে। তাই বুঝাইলো না? নিশ্চয়ই তাই বুঝায়, কিন্তু উনি নাম বলে নাই। কিন্তু উনি নাম না বললো, আজকে আরেকটা কথা আসছে জামাতে ইসলাম থেকে, এই উপদেষ্টাদের অনেকের কণ্ঠ অডিও, মানে অডিও কল আমাদের কাছে আছে। হ্যাঁ, তাদের লিঙ্ক আছে আমাদের কাছে। লিঙ্ক মানে আবার ওইটা বুঝেন না, ওই যে ভিডিও লিঙ্ক না, এটা হলো অডিও লিঙ্ক। কে কোন কথা বলছেন, কার সাথে কি কথা বলছেন, সব আমাদের হাতে আছে।
তার মানে কি জানেন, ওই যে বর্ষি গাইটা ফালাইলো আবার, এই মাছ আর দৌড়াদৌড়ি করতে পারবে না। নিশ্চয়ই এই উপদেষ্টাদের মধ্যে কোনো একজন বা দুইজন বা চারজন বেঈমান আছে। টেলিফোনে কি কি কথা বলছে কার সাথে, সব এখন তাদের হাতে। এখন কথা হইলো তাদের হাতে কিভাবে গেল? ওই যে বললাম, স্বাধীনতার বিপক্ষের শক্তিও এখন দাঁড়ায় গেছে। স্বাধীনতার পক্ষের শক্তির সাথে লড়াই করার জন্য বিপক্ষের শক্তি তো দরকার, না হলে লড়াই করব কেমনে? লোহাই তো লোহা কাটে। অনেকেই মনে করছেন ডক্টর ইউনূস কেমন জানি চ্যাট ব্যাট নাই, কোনো রিয়াকশন নাই, উনি কিছুই করতেছে না, উনি আপনাদের মতো বক বক করবে না, উনি হলো ডুবো জাহাজ। আপনারা তো সমুদ্রের দিকে তাকায় রয়েছেন, যেহেতু আপনারা নিজেরা সমুদ্রের জাহাজ দেখতেছেন, কিন্তু পানির নিচ দিয়ে কিন্তু ডুবো জাহাজ চলে, সাবমেরিন চলে। ওই ডক্টর ইউনূস হচ্ছে ওই ডুবো জাহাজ। ওই ডুবো জাহাজ তলে তলে অনেক কিছু সাইরা ফালাইছে। সাইরা না ফালাইলে ওই অডিও কল জামাতের হাতে কিভাবে যায়? সাইরা না ফালাইলে কেন নাহিদ ইসলাম বলে শস্যার মধ্যে ভূত আছে? ভিডিওটা শেষ করব, শেষ করার আগে শুধু এইটুকু বলবো, যারা বেঈমান আছেন সাবধান হয়ে যান, কেউ বাঁচতে পারবেন না। দেশ কিন্তু আগের অবস্থায় আর ফেরত যাবে না। হ্যাঁ ভাই, ডক্টর ইউনূস স্যার বলছে না আমাদের পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই, সামনে যেতে হবে। সত্যি ভাই, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। দেশ আগের অবস্থায় যাবে না। গত 54 বছর যেভাবে দেশ চলছে সেভাবে কেউ চালাইতে পারবেন না। আপনি যত বড় ধুরন্ধর হন না কেন, যত বড় সেনা হন না কেন, দেশকে আগের অবস্থায় নিতে পারবেন না। নতুন বাংলাদেশ হইতে বাধ্য। আমরা নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি। আমাদের পিছনে ফেরার কোনো উপায় নাই, সামনে যাইতে হবে ভাই। কেউ মনের আশা ছাড়বেন না, মনোবল হারাবেন না ভাই। আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। যে জাতি নিজের হেফাজত করতে জানে, আল্লাহ নিশ্চয়ই তার হেফাজত করবে, নিশ্চয়ই হেফাজত করবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।